আচ্ছা, আজকে আমরা আসলে ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে পড়া শুরু করব। যোজনী বন্ধন মতবাদ, যদি বাংলায় বলি আমরা ভ্যালেন্স বন্ড থিওরি। এই থিওরিটা এক্সেপশনালি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা থিওরি, বাট এই থিওরির কিছু লিমিটেশনস আছে, আমরা করতে করতে বুঝবো। বাট এই থিওরি লিমিটেশনস থেকে আসলে বার্থ অফ হাইব্রিডাইজেশন হয়, বা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন এর জন্ম হয় এই থিওরির লিমিটেশন থেকে। এই থিওরির মোটামুটি সব কথাই ঠিক আছে, জাস্ট একটা জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করব। এবং এই থিওরিটা আমার মনে হয় না আজকের ক্লাসে আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারবো। যাই হোক, আমরা শুরু করি, অ্যাটলিস্ট আমাদের কতদূর যেতে পারি সেটা দেখা যাক। এই থিওরি থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আমাদের হাইব্রিডাইজেশনের কনসেপ্টে যাব। আমি স্লাইড প্রিপেয়ার করে রেখেছি, কারণ এগুলো আসলে একটু লিখে রাখলেই তোমাদের জন্য বেটার হয়। তাহলে আমি একটু বলি, প্রথম পয়েন্ট আসলে কি ইন্ডিকেট করে যে যোজনী অরবিটালের অতিক্রমের ফলে সমযোজী বন্ধন তৈরি হয়। আসলে দেখো, ভিবিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি এটা কিন্তু আমাদের সমযোজী বন্ধনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। এখানে যেটা হয়, যোজনী অরবিটালের অতিক্রম, দেখো এখানে আসলে আমাদের যে বন্ডিং এর কথা বলতেছি, আমরা যে হচ্ছে সমযোজী বন্ধনের যে ইলেকট্রন শেয়ারের কথা বলতেছি, রাইট। এই ইলেকট্রন শেয়ারের জায়গায় আমরা এখানে ইউজ করি অরবিটাল। অরবিটাল সম্পর্কে তো তোমাদের সবার আইডিয়া আছে, আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর কোয়ান্টাম নাম্বারের ভিতরে অরবিটাল সম্পর্কে জানছি। যে অরবিটাল, অরবিটাল কি, যেখানে আসলে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে হাই থাকে, হাইয়েস্ট প্রবাবিলিটি অফ গেটিং ইলেকট্রন ইন এ সার্টেন রিজিয়ন। সো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের ভিতরে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে হাইয়েস্ট থাকে, সেই রিজিয়নটাকে বলি হচ্ছে আমরা অরবিটাল। সো আমাদের লাস্ট অরবিটাল গুলো অ্যাকচুয়ালি যোজনী অরবিটাল যেটাকে বলতেছি, এই যোজনী অরবিটাল গুলো অতিক্রমণের ফলে আসলে আমাদের সমযোজী বন্ধন তৈরি হয়। এবং এই অতিক্রমণ যত বেশি হয়, সমযোজী বন্ধন তত বেশি শক্তিশালী এবং স্থিতিশীল হবে। তোমরা আপাতত লাস্ট ক্লাসে যেভাবে লুইস স্ট্রাকচার বুঝাইছি, তোমরা কথাগুলোকে একটু মাথায় নাও, আমরা কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো শিখে যাব। সো অরবিটালের অতিক্রম যত বেশি হয়, যত বেশি রিজিয়ন জুড়ে, আমার কথাগুলো ভালো করে দেখো, যত বেশি রিজিয়ন জুড়ে অরবিটালের অতিক্রম হবে, অতিক্রমণ মানে হচ্ছে একটা একটা উপর ওভারল্যাপ করে যাবে, ঠিক আছে, একটা একটা উপরে ওভারল্যাপ করে যাবে এই রিজিয়নটা। সো এটা পাশাপাশি হতে পারে, সামনাসামনি হতে পারে। সো যত বেশি এরিয়া জুড়ে অ্যাকচুয়ালি তোমার অতিক্রমণটা হবে, তত বেশি শক্তিশালী সমযোজী বন্ধন তৈরি হবে, এবং ওই বন্ধনটা তত বেশি স্থিতিশীল হবে। এই প্রত্যেকটা পয়েন্টের কিওয়ার্ড গুলো তোমরা অবশ্যই খেয়াল করো। 2 নাম্বার পয়েন্ট, এখানে শুধুমাত্র সেই অরবিটাল গুলোই ওভারল্যাপ করবে যেগুলোতে আসলে বিপরীত, আচ্ছা স্পেলিং মিস্টেক, আমি এটা ঠিক করে দিব, শুধুমাত্র অর্ধপূর্ণ বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রনের অরবিটালে অতিক্রম হতে পারে। এখন এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে অরবিটাল গুলো, সেই অরবিটালে যে ইলেকট্রন থাকবে, সেই দুইটা অরবিটালের মধ্যে ওভারল্যাপ হবে যেখানে ইলেকট্রন গুলো বিপরীত স্পিনে থাকবে। তোমাদের অবশ্যই মনে আছে স্পিনের কথা, আমাদের 4th কোয়ান্টাম নাম্বার ছিল। ধরো ফর এক্সাম্পল হাইড্রোজেনের কথা বলি, এখন বুঝতে একটু ডিফিকাল্ট হতে পারে, তোমরা একটু ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ আমাদের কিছুদিনের মধ্যে এই পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখনই বই ধরার দরকার নেই, বই ধরে মাথা খারাপ করার দরকার নেই। আমি যখন বলবো, আমি যখন তোমাদের লেকচার ম্যাটেরিয়ালস, রিডিং ম্যাটেরিয়ালস দিয়ে দিব, তখন ইনশাআল্লাহ পুরোটা তোমাদের ক্লিয়ার হবে। সো এখন শুনতে থাকো, বুঝতে থাকো। এখন তোমার একটাই কাজ, আমার লেকচার নোটগুলো সেগুলো ভালো করে স্টাডি করা। আমি যখন বইয়ের কথা বলবো, তখন ইনশাআল্লাহ আমরা বই শেষ করে ফেলবো। আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি, আমাদের ইলেকট্রন, একটা ইলেকট্রন থাকে, সো আমরা হাইড্রোজেনকে প্রকাশ করি 1s1 হিসেবে, 1s1। এই 1s1টাকে যদি আমি বক্স ফরম্যাটে প্রকাশ করতে চাই, তাহলে আসলে এইভাবে প্রকাশ করি। এই যে দেখো, এখানে আমরা একটা স্পিনে এটাকে ধরলাম প্লাস অফ স্পিন, সো প্লাস অফ স্পিনে একটা ইলেকট্রন আছে। এখন আরেকটা হাইড্রোজেন, আমরা এটাকে এইভাবে ডিনোট করলাম, আরেকটা হাইড্রোজেন 1s1, সেখানকার যে অরবিটালে যে ইলেকট্রনটা থাকবে সেটা অবশ্যই তোমার মাইনাস অফ স্পিনে থাকবে। এখন তাদের মধ্যে ওভারল্যাপ পসিবল, বুঝছো ভাইয়া পুরা, এখন তাদের মধ্যে ওভারল্যাপ পসিবল, কারণ তারা বিপরীত স্পিনে আছে, একটা প্লাস হাফে আছে, একটা মাইনাস হাফে আছে। সো প্রথম কথা, অরবিটালে অতিক্রমণ হতে হলে সেটাকে অবশ্যই হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ হতে হয়। তোমরা তো জানো প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, বলো তো সবাই। প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা একটু কত? দুইটা। প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা, সো অবশ্যই তোমার প্লাস হাফ এবং মাইনাস হাফ দুইটা অরবিটাল থাকবে। বাট আমাদের যোজনী বন্ধন মতবাদ অনুসারে সেই অরবিটাল গুলো ওভারল্যাপ করবে যেখানে আসলে অর্ধপূর্ণ থাকবে, অর্থাৎ দুইটা ইলেকট্রনের জায়গায় একটা ইলেকট্রন থাকবে, সেই অরবিটাল গুলোই মেইনলি ওভারল্যাপ করবে। এবং সেই অরবিটাল গুলোতে আমাদের উপস্থিত যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা বিপরীত স্পিনে থাকতে হবে, তাহলে তার ওভারল্যাপ করবে। সো এটার ফলে, ওভারল্যাপ ফলে আমরা বলতে পারি, ধরো হচ্ছে আমাদের হাইড্রোজেন, তোমরা জানো এস এর আকৃতি হচ্ছে আমাদের গোলাকার। সো এস কে আমি গোলাকার দ্বারা প্রকাশ করতেছি, এখানে ধরো একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এবং আরেকটা এস এর আকৃতিও সেটাও গোলাকার, এখানে আরেকটা ইলেকট্রন আছে বিপরীত স্পিনে। যখন তারা অ্যাকচুয়ালি হচ্ছে বন্ড ফর্ম করবে, এখানে অরবিটালের অতিক্রমণ হবে, অর্থাৎ একটা অরবিটাল আরেকটা অরবিটালের ভিতরে ঢুকে যাবে। সো এখানে এরপরে যে চিত্রটা আমাদের হবে সেটা হচ্ছে অরবিটালের অতিক্রমণ, অর্থাৎ একটা অরবিটাল আরেকটা অরবিটালের ভিতরে ঢুকে গেল। সো এই যে দেখো, এই রিজিয়নটা হচ্ছে আমাদের কমন রিজিয়ন।
যে রিজিয়নটা অ্যাকচুয়ালি ওভারল্যাপ হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমন রিজিয়ন, যেখানে আসলে দুইটা ইলেকট্রন দেখো বিপরীত স্পিনে থাকা দুইটা ইলেকট্রন ওভারল্যাপ করছে। সো এটা ছিল আমাদের 2 নাম্বার পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সেই অরবিটাল গুলো ওভারল্যাপ করবে যে অরবিটাল গুলো অর্ধপূর্ণ থাকবে এবং সেই অরবিটাল গুলোতে উপস্থিত ইলেকট্রন গুলো বিপরীত স্পিনে থাকবে। সো একটা যদি প্লাস হাফে থাকে আর একটা অবশ্যই মাইনাস হাফে থাকতে হবে। সো এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন আসে আমাদের 3 নাম্বার পয়েন্টটা। সো একটু এই পরের পয়েন্টটা দেখি। আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলি আগে, এরপর ইনশাআল্লাহ আমরা এক্সাম্পলে যাচ্ছি। এবং এই অরবিটালের ওভারল্যাপ কখনো 50% এর বেশি হবে না। এখন এই কথাটা দ্বারা কি মিন করতেছে, তোমার এই যে দুইটা অরবিটাল ওভারল্যাপ করতেছে, এই অরবিটালে যে ওভারল্যাপ এটা অবশ্যই তোমার ওই অরবিটাল দুইটার 50% এরিয়ার চেয়ে কম হবে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল ধরো এখানে একটা অরবিটাল আছে, এটা কি অরবিটাল বলো তো ভাইয়া, শেপটা কি, এটাকে কি অরবিটাল বলে? এটা পি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে পি আকৃতি, ডাম্বেল শেপ। সো এটা হচ্ছে পি আকৃতি এবং এখানে দেখো তোমার এইভাবে অরবিটালের ওভারল্যাপ হচ্ছে, ঠিক আছে। কতটুকু অংশ ওভারল্যাপ হচ্ছে, খুবই সামান্য কিছু অংশ ওভারল্যাপ হচ্ছে। কখনোই 50% তো দূরের কথা, 50% তো কখনোই যাবে না, কারণ এতে তাহলে দেখা যাবে নিউক্লিয়াস গুলোর মধ্যে বিকর্ষণটা অনেক বেশি কাছে চলে আসবে, নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণটা অনেক বেড়ে যাবে। সো কতটুকু রিজিয়ন আসলে ওভারল্যাপ করতেছে অরবিটালের, 50% এর বেশি কখনো না, হাইয়েস্ট গেলে এতটুকু রিজিয়ন হতে পারে, তাও তোমার 50% হয়নি। দেখো তোমার অরবিটালটার আরো অনেক বেশি স্পেস ফাঁকা আছে। সো কখনোই 50% এর বেশি অরবিটাল অতিক্রম করবে না। সো আমরা দুই ধরনের অধিক্রমণ নিয়ে আসলে কথা বলবো আজকের ক্লাসে। আমি শুরু করি। আচ্ছা, প্রথম হচ্ছে এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে কতটুকু জায়গা জুড়ে অতিক্রমণ হয়েছে তার উপর ভিত্তি করে বন্ধন শক্তি তুলনা করা যায়। অর্থাৎ যদি অতিক্রমণ বেশি জায়গা জুড়ে হয়, তাহলে দেখো আমাদের ফার্স্ট পয়েন্টটা, যদি অতিক্রমণ বেশি জায়গা জুড়ে হয় তখন বন্ধনটা অনেক বেশি শক্তিশালী হবে। সো বন্ধনটা যদি শক্তিশালী হয় তাহলে বন্ধন শক্তি বা বন্ড স্ট্রেংথের মানটা অনেক বেশি হবে। কারণ বন্ধন শক্তি কি, বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হয় অথবা বন্ধন গড়লে যে পরিমাণ শক্তি রিলিজ হয়, সো এটাকে বলি হচ্ছে আমরা বন্ধন শক্তি। যদি কোনো বন্ধন অনেক বেশি শক্তিশালী হয় দেন অবশ্যই যেটা হবে, যদি কোনো বন্ধন অনেক বেশি শক্তিশালী হয় তাহলে সেই বন্ধনকে ভাঙতে আমাদের অবশ্যই বন্ধন শক্তির মানটা বেড়ে যাবে, ঠিক আছে, বন্ধন শক্তিশালী হলে। সো কোনো কারণে যদি ওভারল্যাপের এরিয়াটা আসলে অনেক বেশি বড় হয় বা অনেক বেশি এরিয়া জুড়ে ওভারল্যাপ করে, তাহলে সেখানে বন্ধন শক্তি বা বন্ড স্ট্রেংথ এর মানটা বেড়ে যায়। সো আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে দুই ধরনের অতিক্রমণ নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে আরেকটা কথা যেটা মাথায় রাখতে হবে, এক্সটেন্ট অফ ওভারল্যাপিং। এই এক্সটেন্ট অফ ওভারল্যাপিং জাস্ট ইংলিশে বলছে, এটা বাংলা হচ্ছে কতটুকু অঞ্চল জুড়ে বা জায়গা জুড়ে আসলে অতিক্রমণ হয়েছে, ঠিক আছে। আমি বাংলার পাশে কিছু ইম্পর্টেন্ট ইংলিশ লিখে রাখছি যাতে তোমাদের ফিউচারে এটা নিয়ে রিসার্চ করতে কোনো প্রবলেম না হয়। সো অতিক্রমণ, কতটুকু অংশ জুড়ে আসলে অতিক্রমণ হয়েছে সেটাকে বলতেছি আমরা এক্সটেন্ট অফ ওভারল্যাপিং। সেই এক্সটেন্ট অফ ওভারল্যাপিং যত বড় হবে, যত বেশি হবে আসলে সেই বন্ডটার স্ট্রেংথ তত বেশি হবে, অর্থাৎ সেই বন্ডটা তত শক্তিশালী হবে। আর বন্ড যদি শক্তিশালী হয় আমাদের বন্ড এনার্জির মানটা বেড়ে যাবে, কারণ বন্ড এনার্জিকে বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হচ্ছে, সো একটা বন্ধন যত বেশি শক্তিশালী তার বন্ড এনার্জির মানটা তত বেশি। এখন আরেকটা জিনিস বুঝো, বন্ধন এনার্জির মানটা যত বেশি এটার সাথে বন্ড লেন্থের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। দেখো 1/বন্ড লেন্থ, অর্থাৎ বন্ড এনার্জির সমানুপাতিক হচ্ছে 1/বন্ড লেন্থ। সো আমি ডিরেক্ট বলতে পারি, 1 কে যদি না বলতে পারি চাই তাহলে বলতে পারি বন্ড এনার্জি আসলে বন্ধন যে দৈর্ঘ্য, বন্ড লেন্থ হচ্ছে বন্ধন দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সো বন্ড এনার্জি যত বেশি হবে, তুমি বুঝতে পারতেছো, বন্ড এনার্জি যত বেশি তার মানে বেশি এরিয়া জুড়ে ওভারল্যাপ করছে, তার মানে বন্ধন দৈর্ঘ্যের মানটা কম হবে, ঠিক আছে। এই জন্য দেখো 1/বন্ড লেন্থ, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। কি কারণে আছে, বন্ধন এরিয়াটা যত বেশি এরিয়া জুড়ে আসলে ওভারল্যাপ করছে, যত বেশি এরিয়া জুড়ে ওভারল্যাপ করছে তুমি দেখতে পারতেছো বন্ধন যে দৈর্ঘ্যটা সেটা ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার ভাই আপুরা? তোমরা কি আমাকে দেখতে পারতেছো এটা পাশাপাশি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তারপরে আসো 5 নাম্বার পয়েন্টটাও খুবই ইম্পর্টেন্ট, বাট এই পয়েন্টটা এখন আমরা বুঝতে পারবো না, আগেই বলে রাখতেছি 5 নাম্বার পয়েন্টটা এখন আমরা বুঝতে পারবো না ইন্টারমিডিয়েট আমাদের নলেজ দিয়ে, কারণ এখানে আসলে ওয়েভ ফাংশনের বিষয় আছে। এগুলো ফিজিক্সে কিছুটা ধারণা লাভ করবা, বাট ইন ডিটেলস হচ্ছে ইন ফিউচারে পড়ালেখা করবা এগুলো নিয়ে। অরবিটাল গুলো একই অক্ষ বরাবর একই দশায় পরস্পরের সাথে মিলিত হওয়ার প্রক্রিয়াকে অধিক্রমণ বলে। এখন অধিক্রমণের সংজ্ঞাটা দিছে, যে অধিক্রমণ আমরা বলতেছি বারবার। এখন অধিক্রমণ হওয়ার জন্য তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে অরবিটাল গুলো একই অক্ষ বরাবর থাকতে হবে এবং তারা একই দশায় মিলিত হবে। এই একই দশা বলতে আমি কি বুঝাচ্ছি সেটা আমি এক্সপ্লেইন করতেছি, বাট আগে একই অক্ষ বরাবর এই কথাটা আগে এক্সপ্লেইন করে নিই, যে একই অক্ষ বরাবর আসলে কি বুঝাচ্ছি।
তোমরা জানো যে আসলে পি অরবিটাল বা পি উপশক্তি স্তর, তোমরা জানো উপশক্তি স্তর এবং অরবিটালের মধ্যে পার্থক্য আছে অবশ্যই। পি উপশক্তি স্তরে 3টি পি অরবিটাল আছে, যে 3টি পি অরবিটালে 3 ধরনের হচ্ছে তোমার ডাইমেনশনে তারা বিস্তৃত থাকে। যদি আমরা পি এক্স এর কথা বলি, সেটা আসলে পি এক্স কি আমাদের এক্স অক্ষ বরাবর অ্যালাইন হয়ে আছে, এক্স অক্ষ বরাবর বিস্তার হয়ে আছে। যদি আমরা পি ওয়াই এর কথা বলি, পি ওয়াই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বিস্তৃত হয়ে আছে। আমরা যদি পি জেড এর কথা বলি, তাহলে পি জেড ধরলাম। আমরা যদি অ্যাক্সিস এর কথা বলি, ধরো আমি যদি অ্যাক্সিস আঁকি আমাদের, এটাকে ধরো আমরা অ্যাক্সিস আঁকলাম এভাবে। সো এখানে দেখো আমাদের সবারই হয়তো মনে আছে, এটাকে ধরো আমরা এক্স অ্যাক্সিস বললাম, এটাকে ওয়াই অ্যাক্সিস বললাম, আর এই পারপেন্ডিকুলার বা লম্বা অ্যাক্সিসটাকে জেড অ্যাক্সিস বলতেছে। এখন কি করতেছি আমরা, এখন হচ্ছে আমরা অরবিটাল আঁকি। সো এক্স অক্ষ বরাবর অ্যালাইনমেন্ট, সো এটাকে বলতেছি আমরা পি এক্স। তারপর আমরা যদি আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, ওয়াই অক্ষ বরাবর অ্যালাইনমেন্ট, এটাকে বলতেছি আমরা পি ওয়াই, রাইট? তারপরে আরেকটা কালার দিয়ে যদি দেখাই, জেড অক্ষ বরাবর অ্যালাইনমেন্ট, সো জেড অক্ষ বরাবর এটার বিন্যাস, তো এটাকে বলতেছি পি জেড। এখন একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, পি এক্স, পি ওয়াই, পি জেড, তিনটা বিন্যাস আছে আমাদের পি উপশক্তি স্তরের ক্ষেত্রে। এখন এই জিনিসটা আমাদের কিভাবে কাজে লাগবে এখানে সেটা বলি। সেটা হচ্ছে একই অক্ষ বরাবর ওভারল্যাপ হবে। তার মানে তোমাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র পি এক্স ওভারল্যাপ করবে, পি এক্স ওভারল্যাপ করবে, পি ওয়াই পি এক্স ওভারল্যাপ করবে, তারপর হচ্ছে আমাদের পি ওয়াই ওভারল্যাপ করবে, আর পিজেড ওভারল্যাপ করবে। কখনোই পি এক্স এর সাথে পি ওয়াই ওভারল্যাপ করতে পারবে না, কখনোই পিজেড এর সাথে পি ওয়াই ওভারল্যাপ করতে পারবে না, কারণ তাদের ওরিয়েন্টেশন ডিফারেন্ট ভাইয়া পুরা। তো সবাই একটু কেয়ারফুলি দেখো, কারণ তাদের ওরিয়েন্টেশন ডিফারেন্ট। তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো এরকম একটা অরবিটাল যেটা হচ্ছে পি ওয়াই, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যালাইন হয়ে আছে, তার দিক বিন্যাস হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এরপরে এটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর অ্যালাইনমেন্ট হয়ে আছে। এই দুইটার মধ্যে কি কখনো ওভারল্যাপ হবে? তোমরা একটু দেখে বলো তো, কারণ তাদের না অ্যালাইনমেন্ট ভাইয়া। ডিফারেন্ট। অবশ্যই হবে না, কারণ তাদের অ্যালাইনমেন্ট ডিফারেন্ট, তাদের মধ্যে কখনো ওভারল্যাপ হবে না। সো ওভারল্যাপ হওয়ার জন্য অবশ্যই এটাকেও তোমার এই যে এটাকেও তোমার পিএক্স হইতে হবে। সো এটাকেও পিএক্স হইতে হবে, তাহলে একটা ওভারল্যাপ হচ্ছে, একটা অংশ জুড়ে তারা একটা একটা ভিতরে ঢুকে যাচ্ছে। সো একটা ওভারল্যাপের মতো ঘটনা করতেছে। কিংবা এটা হইতে পারে যে এটা পি ওয়াই হলো, সো আমি পি ওয়াই আঁকি, আর আরেকটা অরবিটাল আঁকলাম ধরো, সেটাও পি ওয়াই। সো পি ওয়াই তোমার কি হবে ভাইয়া, এই যে একটা অরবিটাল, সেটা হচ্ছে পি ওয়াই। আচ্ছা আমি একটু সুন্দর করে ডায়াগ্রামটা আঁকি। ধরো এটা হচ্ছে আমাদের পি এক্স, এটা হচ্ছে আমাদের পি এক্স, আর আমি যদি এখন পি ওয়াই আঁকি, আমাদের ধরো ব্লু কালারে যদি পি ওয়াই আঁকি, সেটা হচ্ছে আমাদের পি ওয়াই। দেখো একটা নির্দিষ্ট রিজিয়নে কি হয়েছে, ওভারল্যাপ করছে। এই নির্দিষ্ট রিজিয়নটাকে এই যে এই রিজিয়নে তোমার ওভারল্যাপ খাইছে, ঠিক আছে? সেটা অবশ্যই শুধুমাত্র তখনই সম্ভব যদি তারা একই অক্ষ বরাবর বিস্তৃত থাকে। যেমন এখানে এই দুইটা অরবিটালই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বিস্তৃত আছে, এই জন্যই তাদের মধ্যে এই অধিক্রমণের ঘটনাটা ঘটছে। ক্লিয়ার ভাইয়া পুরা? জেড অক্ষ হলে জেড অক্ষই লাগবে। সবাই বুঝছি আমরা এই পার্টটা? জি ভাইয়া। আচ্ছা জি আমি ভাইয়া। একটু দেখি তোমরা কারা কারা ক্লাস করছো। আচ্ছা, সো অবশ্যই তোমাকে ভাইয়া, হচ্ছে বলো ভাইয়া। ভাইয়া মানে দুইটা পরমাণুর মধ্যে যদি একটাতে মানে ধরেন পি নাই, পি উপশক্তি স্তরটা নাই, আর একটা যদি থাকে, তো সেই ক্ষেত্রে আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ এরকম দেখবো আমরা, প্র্যাকটিক্যালি আসবো তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে কোশ্চেনটা। আরেকটা আছে ভাই, বলো। বলছি যে এই যে 2 নম্বর পয়েন্টে তো বললেন যে অর্ধপূর্ণ বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন এর অরবিটাল। তো সেই ক্ষেত্রে ধরেন একটাতে মানে পূর্ণ থাকলো একটাই, আর আরেকটাতে অর্ধপূর্ণ থাকলো, সেই সময় না সেই সময় করবে না ভাইয়া, সেই সময় কোনো ওভারল্যাপ হবে না, ওদের মধ্যে কোনো বুঝছি। ওভারল্যাপ হবে না। ওভারল্যাপ তখনই হবে যদি তারা অর্ধপূর্ণ অবস্থা থাকে, ওই অবস্থা থাকলে কখনোই ওভারল্যাপ হবে না। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি, এখন একটু এক্সপ্লেইন করে যে বিপরীত দশা বলতে একই দশায় মিলিত হওয়ার কথা যেটা বলতেছি, সেটা আসলে কি ইন্ডিকেট করতেছে। সো এই বিষয়টা আসি আমরা। সো আমি তোমাদের আগে বলছি যে ইলেকট্রন আসলে ওয়েভের ন্যায় চলাচল করে কোন পরমাণুতে, ইলেকট্রন ওয়েভ। সো ইলেকট্রনের ওয়েভ ফাংশন, ইলেকট্রন একটা ওয়েভ ফাংশন। ইলেকট্রনের যে নেচার এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন দ্বারা দেখছি, ঠিক আছে? সো ইলেকট্রনের গতিবিধিটা, ঠিক আছে, আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন যদিও প্রুফ করা দেখি নাই। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, আমরা আমাদের কোর্সের শেষে একটা পর্যায়ে এক্সেপশনাল বা একটু কঠিন টাইপের বিষয়পাতি, যেটা হচ্ছে তোমাদের শিখায় নাই, যেটা কখনোই আসবে না কোথাও, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে দেন আমি শিখাবো। বাট এই মুহূর্তে আমরা সেটা অ্যাভয়েড করে যাচ্ছি। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে দেন আমরা কিছু জিনিস আরো একটু এক্সটেন্স দেখলাম, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি, যে কেন আমরা একই দশায় মিলিত হওয়ার কথা বলতেছি। সো ধরো একই দশা মানে কি, এখানে একটা ওয়েভ, তোমরা জানো অরবিটাল হচ্ছে এক ধরনের ওয়েভ, ঠিক আছে? অরবিটাল হচ্ছে এক ধরনের ওয়েভ, কারণ ইলেকট্রন ওয়েভ, ইলেকট্রন অরবিটালের ভিতরে আছে, ওই রিজিয়নটা আসলে অ্যাকচুয়ালি ওয়েভের ন্যায় ফাংশন করে।
সো এই ওয়েভে কি হয় জানো, এক পাশে প্লাস প্রান্ত থাকে, এক পাশে মাইনাস প্রান্ত থাকে, ঠিক আছে? এক পাশে প্লাস প্রান্ত থাকে, এক পাশে মাইনাস প্রান্ত থাকে। এই জিনিসটাকে আমরা কিভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি? তোমরা হয়তো ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টারটা পড়ছো না, ওয়েভ বা তরঙ্গ? হ্যালো, তোমরা কি না পড়ছো ভাই, ভাই? এখনো পড়ি নাই ভাই, ওরকম ভাবে পড়ি নাই, হালকা। আচ্ছা যাই হোক, ওই হালকা দিয়ে চলবে আর কি। আচ্ছা, সো এটা দেখো, আমরা একটা ওয়েভ ফাংশন ডিসাইড করলাম, এটা একটা ওয়েভ ফাংশন, ঠিক আছে? এই ওয়েভ ফাংশনে আমাদের এক্স অ্যাক্সিসের উপরে যে পার্ট গুলো আছে সেটাকে আমরা পজিটিভ পার্ট বলতেছি, আর নিচে যেগুলো আছে সেগুলোকে নেগেটিভ পার্ট বলতেছি। জাস্ট কনভেনশন, যেগুলো এক্স অ্যাক্সিসে পজিটিভ উপরে আছে তাকে পজিটিভ বলতেছি, নিচে পার্ট গুলোকে নেগেটিভ বলতেছি। সো আমাদের অরবিটাল যেটা এখানে ওয়েভ, ঠিক আছে? সো অরবিটাল ওয়েভ ফাংশন হওয়াতে আমাদের অরবিটাল যে ডায়াগ্রামটা আছে সেই অরবিটাল ডায়াগ্রামও তোমার হচ্ছে এক পাশে আমরা পজিটিভ পাশ বলতেছি, এক পাশকে নেগেটিভ পাশ বলতেছি। এই পজিটিভ এবং নেগেটিভ এটা এমন না যে ভাইয়া যে এখানে ইলেকট্রনের আধিক্য আছে বা ইলেকট্রন নাই, এই এই রিজনে অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ আমরা এটাকে বলতেছি না, এটা ডিফারেন্ট রিজনে, মানে এটা আসলে ডিফারেন্ট রিজনে, কারণে এটা আসলে সম্পূর্ণ ভিন্ন কারণে আমরা এটাকে পজিটিভ নেগেটিভ বলতেছি, ওই কারণে না যে এখানে ইলেকট্রনের আধিক্য আছে, এখানে ইলেকট্রনের আধিক্য বেশি আছে কম আছে এইসব কারণে না, আগে বলে রাখতেছি। সো এখানে কনফিউজড হয় না, একই দশায় পরস্পরের সাথে মিলিত হয়, তার মানে এটা পজিটিভ পাশ, অবশ্যই তোমার আরেক অরবিটালে যেটা আসবে সেটা অবশ্যই পজিটিভ, এই দুইটা পজিটিভ মিলিত হবে। এখানে ওই কোনো চার্জের কোনো রিজন নাই যে চার্জের কারণে মেইনলি ঘটনা ঘটতেছে, এরকম কোনো কনসেপ্ট এখানে থাকবে না, কারণ এটা চার্জের জন্য হচ্ছে না, এটা জাস্ট ওয়েভ ফাংশনের একটা প্রপার্টি বা কনভেনশন, ঠিক আছে? সো অবশ্যই তারা সমদশায় যে পার্ট গুলো আছে সেগুলো মিলিত হবে। এখন একটু চিন্তা করো যে বিপরীত দশা হলে কি সমস্যা ছিল? বিপরীত দশায় কি হবে, তোমার ওয়েভ গুলো তোমরা ফিজিক্সে পড়বা যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো সমদশায় যদি মিলিত হয় তাহলে সেখানে তুমি অ্যাকচুয়ালি ওয়েভ পাবা, যদি বিপরীত দশায় মিলিত হয় সেম ওয়েভ লেন্থ, যদি বিপরীত দশা একটা প্লাস একটা মাইনাস তাহলে সেখানে ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? ওটাকে বলে হচ্ছে আমরা জিরো ওভারল্যাপিং। ফিজিক্সে ওটাকে দেখবা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মেইনলি তোমরা ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারের ভিতরে পড়বা ওই কনসেপ্টটা, বাট কেমিস্ট্রি ভাষায় আমরা এটাকে বলতেছি পজিটিভ ওভারল্যাপিং, ঠিক আছে? যদি বিপরীত দশায় মিলিত হয় সেটাকে বলে হচ্ছে জিরো ওভারল্যাপিং। সো তোমাদের পর্যায়ের জন্য এটুকুই জানাই এনাফ যে পজিটিভ ওভারল্যাপিং এটাকে বলতেছি আমরা মেইনলি পজিটিভ ওভারল্যাপিং, তাও অতিরিক্ত পড়ায় ফেলছে, এটা এটা হচ্ছে পজিটিভ ওভারল্যাপিং। আর যদি বিপরীত দশায় মিলিত হয় সেটাকে বলছি হচ্ছে আমরা জিরো ওভারল্যাপিং, ঠিক আছে? সো অবশ্যই তোমার দুইটা ওয়েভ তারা একই দশায় পরস্পরের সাথে মিলিত হবে, সো এটা তোমার মাথায় রাখবা, বইতে যদি কখনো দেখো একই দশায়, সো অবশ্যই এই রিজনে আসলে এই কারণে একই দশা আমরা বলতেছি। ক্লিয়ার সবার? হ্যালো, জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। বেশি কঠিন মনে হতে পারে, সমস্যা নেই, আমরা আমাদের হচ্ছে কয়েকটা ক্লাস, আমাদের ভিভিটি এর উপর একটা ক্লাস তো শেষ হবে না যা মনে হচ্ছে, আমাদের আরো দুইটা ক্লাস লাগতে পারে, এরপর হচ্ছে আমরা হাইব্রিডাইজেশন পড়বো, এরপরে এমওটি পড়বো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছুই, সমস্যা নেই। তো তোমরা জাস্ট একটাই কাজ হবে, ক্লাস লেকচারটা ভালো করে ফলো করা, আপাতত বই থেকে এরপরে পড়ে নিও, একদমই ইজি হয়ে যাবে বইটা। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া আমাদের যে 18 পেজ একটা পড়তে দিছিলেন না, হ্যাঁ হ্যাঁ। ইয়া ক্লাস মেটেরিয়ালস, হুম হুম। ওটা কি ভাইয়া আপনি আবার পরে বুঝাই দিবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বুঝাই দেবো, ওখানে অনেক কিছু বোঝানোর আছে, ওখানে অনেকগুলো এক্সেপশন আছে, ওটা অবশ্যই বুঝাই দেওয়া লাগবে আমার। ওটা জাস্ট পড়তে দিচ্ছি তোমাদের কারণ ওখানে বেশ কিছু জিনিস আমি অলরেডি পড়াইছি, তোমরা দেখতে পাচ্ছ কিছু জিনিস আমি পড়াইছি, আর অনেক জিনিসই আছে পড়াইনি, অনেক জিনিস আছে যেগুলো আমি পড়াইনি, সেগুলো আমি পড়াই দিব তোমাদের। আর তোমাদের এই চ্যাপ্টার থেকে আসলে অনুধাবনমূলক কোশ্চেন অনেক বেশি আছে, তোমাদের হচ্ছে বিগত বছরগুলোর টেস্ট পেপার, বিভিন্ন বই, যে বইগুলো আমার সংগ্রহে আছে সবগুলো বই থেকে যে যে অনুধাবন গুলো ইম্পর্টেন্ট, যে যে অনুধাবন গুলো আছে এবং ইম্পর্টেন্ট সবগুলো আলাদা করে তোমাদের পড়া দিব। সো এই চ্যাপ্টার নিয়ে তোমরা চিন্তা করিও না। আর ইনফরমেশনের যে পার্ট গুলো আছে, যে পার্ট গুলো আমাদের এইচএসসি এর জন্য মনে রাখতে হবে সেই পার্ট গুলো আমি বলে দিব তোমাদের। আচ্ছা, সো দুই ধরনের অতিক্রমণ পসিবল অ্যাকচুয়ালি, একটা হচ্ছে অ্যাক্সিয়াল ওভারল্যাপিং যাকে বলতেছি আমরা হেড অন ওভারল্যাপিং, বাংলায় যদি বলি মুখোমুখি অতিক্রমণ যাকে বলছি আমরা সিগমা বন্ধন, ঠিক আছে? মুখোমুখি অতিক্রমণ, দেখো তো আমাকে একটু খেয়াল করো, আমাকে দেখো, সো এটা হচ্ছে তোমার মুখোমুখি অতিক্রমণ, ঠিক আছে? এটাকে বলতেছে মুখোমুখি অতিক্রমণ। আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। দুইটি পারমাণবিক অরবিটাল, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, দুইটি পারমাণবিক অরবিটাল পরস্পরের সাথে মুখোমুখি, অর্থাৎ এদের অক্ষ বরাবর অতিক্রমণের ফলে যে সমজীবী বন্ধন তৈরি হয় তাকে সিগমা বন্ধন বলি। দেখো তোমরা দুইটা বন্ধনের নাম অলরেডি শুনে ফেলছো, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। এই সেই সিগমা বন্ধন যেখানে আসলে মুখোমুখি অতিক্রমণ হয়। একে অ্যাক্সিয়াল অতিক্রমণ কেন বলতেছি বা অ্যাক্সিয়াল ওভারল্যাপিং কেন বলছি, কারণ এটা অ্যাক্সিস বরাবর হচ্ছে, অক্ষ বরাবর অতিক্রমণটা হচ্ছে, এই জন্য এটাকে বলতেছি অ্যাক্সিয়াল ওভারল্যাপিং। আর হেড অন ওভারল্যাপিং কার মুখোমুখি অতিক্রমণ, জাস্ট বাংলাটা আর কি, মুখোমুখি অতিক্রমণ, একে আমরা বলতেছি স্পেশালি সিগমা বন্ধন, ঠিক আছে? তো সিগমা বন্ধনে কি হয়, আমাদের মুখোমুখি অতিক্রমণ করে। যেমন ধরো এটা একটা পি অরবিটাল, একটা পি অরবিটালের সাথে আরেকটা পি অরবিটাল কি হচ্ছে মুখোমুখি অতিক্রমণ করছে, দেখো তো একদম মুখোমুখি অতিক্রমণ না?
এটাকে বলতেছি হচ্ছে আমরা সিগমা বন্ড। সো এটার মাধ্যমে যে বন্ডটা তৈরি হচ্ছে সেই বন্ডটাকে বলছি আমরা সিগমা বন্ড। সো এখানে একদম ফর্মাল বইয়ের ভাষায় সংজ্ঞা দেওয়া আছে, দুইটি পারমাণবিক অরবিটাল, পারমাণবিক অরবিটাল ইংলিশ হচ্ছে অ্যাটমিক অরবিটাল, পরস্পরের সাথে মুখোমুখি, এবং দেখো মুখোমুখি যদি করে তাহলে আসলে তারা একই অ্যাক্সিস বরাবর অতিক্রমণ হয়। তোমরা একটু খেয়াল করতেছো, মুখোমুখি যদি অতিক্রমণ করে তাহলে আসলে তারা একই অ্যাক্সিস বরাবর অতিক্রমণের ঘটনাটা ঘটে। দেখো একই অ্যাক্সিস বরাবর হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই জন্য আমরা এটাকে বলতেছি কি বলতো, অ্যাক্সিয়াল ওভারল্যাপিং বা মুখোমুখি অতিক্রমণ, আমরা বলছি এটাকে সিগমা বন্ড। এরপরে আমরা আসি, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা লেখা আছে, সিগমা বন্ডের ফলে আসলে দেখো যে এরিয়াটা অ্যাকচুয়ালি কভার করে, যে অঞ্চলটা কভার করে সেই অঞ্চলটা অ্যাকচুয়ালি অনেক বেশি থাকে, ঠিক আছে। এই জন্য সিগমা বন্ডটা অনেক দৃঢ় হয়। তো এখানে লেখা আছে কিছু ইম্পর্টেন্ট কথা, যে সিগমা বন্ধনের ফলে সংযুক্ত স্তর দুটির অতিক্রমণ অক্ষ বরাবর হওয়ায়, মানে অক্ষ বরাবর হওয়ায় অনেক স্থান জুড়ে অতিক্রমণ হয়, ঠিক আছে। এই জন্য আসলে রিজিয়নটা অনেক বেশি থাকে, তাই উৎপন্ন সিগমা বন্ড তোমার অনেক বেশি শক্তিশালী এবং স্থায়ী হয়। আমরা প্রত্যেকটা বন্ড নিয়ে আলাদা কথা বলবো, যে এটার জন্য আমি 3টা এক্সাম্পল রাখছি, এটার জন্য 2টা এক্সাম্পল রাখছি। প্রত্যেকটা আমার হচ্ছে সিগমা বন্ড কি, পাই বন্ড নি, সেটা এটা নিয়ে আমরা কথা বলবো আরো ডিটেলসে। সো পাই বন্ধন কি? পাই বন্ধন হচ্ছে দুইটি পরমাণু সমান্তরাল অক্ষ বিশিষ্ট দুইটি অরবিটালে পাশাপাশি অতিক্রমণের ফলে যে সমযোজী বন্ধন তৈরি হয় তাকে পাই বন্ধন বলে। সো এটা একটু খেয়াল করো, আমরা পাই বন্ধন কাকে বলছি। সো পাশাপাশি অতিক্রমণ, এটাকে কি বলতেছি আমরা, প্যারালাল ওভারল্যাপিং, সাইড ওয়াইজ ওভারল্যাপিং। কারণ পাশাপাশি অতিক্রমণ হচ্ছে ল্যাটারাল, মানে হচ্ছে পাশাপাশি, তোমরা ল্যাটারাল ওয়ার্ডটা বায়োলজিতে পাবা, ল্যাটারাল ওভারল্যাপিং বা পাশাপাশি ওভারল্যাপিং, ঠিক আছে, পাশাপাশি অতিক্রমণ, বা বলছি এটাকে পাই বন্ধন। তাহলে দুইটি পরমাণু সমান্তরাল অক্ষ বিশিষ্ট দুইটি অরবিটালে পাশাপাশি অতিক্রমণের ফলে যে সমযোজী বন্ধন তৈরি হয় তাকে বলছি আমরা পাই বন্ধন। এখন একটু আসি, সো আমি যদি পাই বন্ধন একটা এক্সাম্পল দিই, ধরো এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, ঠিক আছে। তারা কি পাশাপাশি ওভারল্যাপ করছে না? দেখো তো একটু খেয়াল করো আমাকে, পাশাপাশি ওভারল্যাপ করছে না? তো দেখতে পাচ্ছ জি ভাইয়া। সাইড ওয়াইজ ওভারল্যাপিং হচ্ছে, ঠিক আছে। সো সাইড ওয়াইজ ওভারল্যাপিং হচ্ছে, এটাকে বলছি আমরা পাই বন্ধন। যদি সামনাসামনি ওভারল্যাপ হয় তাহলে সেটাকে বলছি আমরা সিগমা বন্ড, যদি পাশাপাশি ওভারল্যাপ করে তখন সেটাকে বলছি হচ্ছে আমরা পাই বন্ধন। ক্লিয়ার? সবাই একটু ধরতে পারছি? ভাইয়া একটা কোশ্চেন ছিল। ভাইয়া বলো বলো ভাইয়া। ভাইয়া এই সিগমা বন্ধন বা এক্সিয়াল ওভারল্যাপিং যেটা, ওটা কি শুধু এক্স অক্ষের ক্ষেত্রে হবে? না ভাইয়া, এটা এক্স অক্ষ হতে পারে, জেড অক্ষ, ওয়াই অক্ষ, 3 অ্যাক্সিসের জন্য হতে পারে, ঠিক আছে। এটা তোমার ইচ্ছা, তুমি যাকে যে অ্যাক্সিসটাকে দেখাতে চাও এটা তুমি দেখাতে পারবা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে। এটা যে কোনো অ্যাক্সিস বরাবরই সিগমা বন্ড হতে পারে, আমরা দেখতেছি কিছুক্ষণের মধ্যে এক্সাম্পল। আচ্ছা, অলরেডি আমাকে হচ্ছে টাইম লিমিট দেখা দিচ্ছে, আজকে টাইম লিমিট আছে। আমি ভাইয়া এটাকে, হ্যাঁ বলো আপু। নেগেটিভ ওভারল্যাপিং বলে কি কিছু আছে? আর নেগেটিভ ওভারল্যাপিং, না আপু, মেইনলি হচ্ছে আমরা পজিটিভ ওভারল্যাপিং বলি আর জিরো ওভারল্যাপিং বলি। কয়েক জায়গা হয়তো পাইতে পারো এটাকে নেগেটিভ ওভারল্যাপিং বলছে, বাট আমরা নেগেটিভ ওভারল্যাপিং ভাবে ডিফাইন করি না, পজিটিভ আর জিরো। হ্যাঁ, তুমি বলতে পারো যে হচ্ছে তোমার যদি নেগেটিভ অ্যাক্সিসটা অর্থাৎ নেগেটিভ সাইডটা যদি নেগেটিভ দশায় যেটা আছে তারা যদি ওভারল্যাপ করে তুমি সেটাকে হয়তো নেগেটিভ ওভারল্যাপিং বলতে পারো, সমস্যা নেই। বাট মেইনলি হচ্ছে আমরা পজিটিভ ওভারল্যাপিং দিয়ে কাজ করি। সো তুমি এটাকে নেগেটিভ ওভারল্যাপিং বলতে পারো। ধরো হচ্ছে তোমার যদি এরকম স্ট্রাকচার থাকে, অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা দেখলাম পজিটিভ দিয়ে, ধরো এরকম যদি থাকে, এপাশে নেগেটিভ এপাশে পজিটিভ, সো দুইটা নেগেটিভ ওভারল্যাপ করছে, সো এটাকে তুমি নেগেটিভ ওভারল্যাপিং বলতে পারো। আচ্ছা, আমরা যে পর্যন্ত ছিলাম তোমাদের হচ্ছে গত ক্লাসে 2টা কাজ ছিল, যে এই 3টা স্ট্রাকচার, তোমরা কি সবাই পারছো স্ট্রাকচার গুলো করতে? আমাকে শুধু জি ভাইয়া রাইসুল পারছি। পাঠাইছে, রাইসুল দেখলাম ঠিক আছে, ওর স্ট্রাকচার একদম পারফেক্ট। বাকি দেখি কোনো প্রবলেম হচ্ছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। হ্যাঁ, আমরা তাহলে যেখানে ছিলাম, আমরা এখন হচ্ছে আমাদের যে নেক্সট পার্টটা, অর্থাৎ আমরা হচ্ছে অ্যাক্সিয়াল ওভারল্যাপিং বা মুখোমুখি অতিক্রমণ নিয়ে কথা বলবো। সো এটা নিয়ে এখন ডিটেলসে কথা বলবো, মুখোমুখি অতিক্রমণ বা সিগমা বন্ড। যদি আমরা সহজে বলি মুখোমুখি অতিক্রমণ, এটা আমাদের মুখোমুখি অতিক্রমণ, এটাকে বলতেছি হচ্ছে আমরা সিগমা বন্ধন। সো সিগমা বন্ধনের ক্ষেত্রে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। এই সিগমা বন্ধন কিন্তু তোমার পাই বন্ধনের চেয়ে অনেক শক্তিশালী হয়, এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা সমযোজী বন্ধনে যে বন্ধনটা আগে তৈরি হয় সেটা কি হচ্ছে, সেটা কিন্তু মেইনলি সিগমা বন্ধন। এরপরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পাই বন্ধন, সিগমাটা আগে তৈরি হবে। ধরো ফর এক্সাম্পল আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে ধরি, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে ভাই বলতো, হাইড্রোজেন, আচ্ছা সিগমা বন্ধনের ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা তোমাকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল দেখি এস এবং এস এর মধ্যে সিগমা বন্ড। সো ধরো এটা একটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল, অবশ্যই তারা বিপরীত স্পিনে থাকবে, এখন তারা ওভারল্যাপ করছে, ঠিক আছে। সেটাকে বলতেছে হচ্ছে আমরা এস এস সিগমা বন্ড। সো এটা হচ্ছে আমাদের দেখো দুইটা ওভারল্যাপ করছে, সো এটাকে আমরা কি বলতেছি, এস এস
সিগমা বন্ড, নো ডাউট এটা হচ্ছে আমাদের এস এস সিগমা বন্ড, কারণ দুইটা এস অরবিটাল ওভারল্যাপ করছে, এই জন্য বলতেছে এটাকে এস এস সিগমা বন্ড। এখন এমন হতে পারে তোমার সিগমা বন্ড কয়েক রকম হতে পারে, একটা হচ্ছে এস এস সিগমা বন্ড, একটা হচ্ছে এসপি সিগমা বন্ড, একটা হচ্ছে পিপি সিগমা বন্ড, ঠিক আছে? তিন ধরনের সিগমা বন্ড হতে পারে। তোমাকে মাথায় রাখতে হবে যে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যে এস দ্বারা এস অবশ্যই, এস অবশ্যই তোমার কি করবে জানো, এক্স অবশ্যই সিগমা বন্ড দিবে, এক্স অবশ্যই তোমার হচ্ছে সিগমা বন্ডে পার্টিসিপেট করবে। সেটা মাথায় রাখতে হবে তোমাকে, এস অবশ্যই সিগমা বন্ডে পার্টিসিপেট করবে। এস কিন্তু কখনো পাই মানে তোমার হচ্ছে পাশাপাশি অধিক্রমণ করে না। কারণটা দেখো, এটা হচ্ছে তোমার স্ফেরিক্যাল সিমেট্রি, গোলীয় গোলীয় প্রতি সিমেট্রি প্রতিসম, হ্যাঁ গোলীয় প্রতিসম, ঠিক আছে? সো গোলীয় প্রতিসম হওয়ার কারণে তারা অ্যাকচুয়ালি পাশাপাশি হবে না, তারা অ্যাকচুয়ালি হেড অন বা হচ্ছে মুখোমুখি। সো এদেরকে, এরা অবশ্যই তোমার মুখোমুখি অধিক্রমণ করবে, এবং মুখোমুখি অধিক্রমণ মানেই হচ্ছে সেটা সিগমা বন্ড। সো এস অবশ্যই সিগমা বন্ডে পার্টিসিপেট করবে। এরপরে ধরো এস এর সাথে যদি পি এর কোনো বন্ড ফর্মেশন হয়, সেটা অবশ্যই সিগমা বন্ডই হবে। ধরো একটা এস আর ধরো হচ্ছে আরেকটা পি, একটা এস আরেকটা পি, অবশ্যই তারা বিপরীত স্পিনে থাকবে ইলেকট্রন গুলো, একটা এস আরেকটা পি। সো এই ক্ষেত্রে আমরা যেটা এইটাকে বলতেছি হচ্ছে এসপি সিগমা বন্ড। সো এখানে এই সিগমা বন্ডটাকে বলতেছি হচ্ছে আমরা এসপি সিগমা বন্ড, যেখানে আসলে এস এবং পি এর মধ্যে সিগমা বন্ড ফর্মেশন হয়ে গেছে, এস এবং পি এর মধ্যে আমাদের সিগমা বন্ড ফর্মেশন হয়েছে। ঠিক সেম ভাবে আমাদের হতে পারে হচ্ছে আমাদের ফর্মেশন হতে পারে পিপি সিগমা বন্ড। সো এটা হচ্ছে আমাদের পি, যেটা ধরলাম পি এক্স বা পি ওয়াই পি জেড যা খুশি বলি, সমস্যা নাই। সো এটা হচ্ছে তোমাদের, দেখো অ্যাক্সিস গুলো যেভাবে আমরা ডিফাইন করছি সেইভাবে যে হইতে হবে এমন কোনো কথা নাই। তুমি তোমার এক্স ওয়াই জেড এই যে তিনটা অ্যাক্সিস, এই তিনটা অ্যাক্সিসের ডেফিনিশনে চেঞ্জ করে দিতে পারো। তুমি বলতে পারো, এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে। সো তুমি কখনো যদি চাও কখনো বলতে পারো এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, কেউ কিছুই বলবে না, ঠিক আছে? বাট তাও আমরা একটা কনভেনশন ফলো করি। আমরা দেখা যায় যে এইভাবে যদি চিত্রটা আঁকে, আমরা এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেডই বলি। বাট এখানে কোনো দোষের কিছু না, তুমি যা খুশি বলতে পারো। আমরা দেখবো যে আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে জেড কে ধরবো, এইভাবে জেড কে লিখবো। তো এখানে দেখো আমি আগেই যে অধিক্রমণ করাই দিচ্ছি, ধরো এখানে হচ্ছে একটা অরবিটাল পি অরবিটাল, ঠিক আছে? পি এক্স বরাবর হতে পারে, এখানে দুইটা ইলেকট্রন থাকতে পারে। সো তোমার এখানে একটা ইলেকট্রন আছে তোমার এক্স স্পিনে, এখানে অবশ্যই বিপরীত স্পিনে থাকবে। এরপর তারা যখন ওভারল্যাপ করবে তখন কি রকম হবে, আমি এটাকে ধরো ডিফারেন্ট কালার দিয়ে দেখাই এই অরবিটালকে। সো এই অরবিটালকে হচ্ছে আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখালাম। এখন যখন তারা ওভারল্যাপ করবে, সো এখন ওভারল্যাপ করলো, সো এর মধ্যে একটা ইলেকট্রন হচ্ছে আমাদের প্লাস হাফে থাকবে, একটা ইলেকট্রন ধরো হচ্ছে আমাদের মাইনাস হাফে থাকবে। সবাই বুঝতেছে ভাইয়া পুরা ক্লিয়ার? মেইনলি আমরা তিন ধরনের সিগমা বন্ড দেখি। আচ্ছা, সো এখন আরেকটা এখন তোমার হচ্ছে সিগমা বন্ড মোটামুটি এই পর্যন্তই আমরা রাখবো। আমরা হচ্ছে পাই বন্ড নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে প্র্যাকটিস করবো। আমরা হয়তো আজকের ক্লাসে পারবো না, আজকের ক্লাসে পাই বন্ডটা তোমাদের দেখাই শেষ করে দিব। আচ্ছা, আমাদের হাতে কয়েক মিনিট সময় আছে, আমরা কয়েকটা পাই বন্ড নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি তোমরা তোমাদের সিলেবাসে যে পাই বন্ডটা দেখবা, সেই পাই বন্ডটা হচ্ছে তোমার এই যে পাই বন্ধন অর্থাৎ পাশাপাশি অতিক্রমণ। এই পাই বন্ডটা তোমার দেখবা হচ্ছে মেইনলি দুইটা পি অরবিটালের মধ্যে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি পি পাই, মানে দুইটা পি অরবিটালের মধ্যে পাই বন্ড দেখতে পারবা, বেসিক্যালি দুইটা পি অরবিটালের মধ্যে পাই বন্ড দেখতে পারবা। বাট আমরা হচ্ছে আরেকটু বেশি জানবো, এবং এখানে শুধুমাত্র যে পি পি এর মধ্যে পাই বন্ড এরকম না, পি এবং ডি এর মধ্যে পাই বন্ড ফর্মেশন হতে পারে, এটা তোমরা বইতে পাবা না। পি পাই ডি পাই, অর্থাৎ পি এর সাথে ডি এর পাই বন্ড, ঠিক আছে? পি এর সাথে ডি এর পাই বন্ড। শুধু তাই না, আমরা ডি পাইও দেখতে পারি, অর্থাৎ দুইটা ডি অরবিটালের মধ্যে অতিক্রমণ দেখতে পারি। কারণ ডি এর স্ট্রাকচার গুলো একটু কমপ্লেক্স দেখে তোমাদের অ্যাভয়েড করে যাওয়া হয়েছে, বাট আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে এই জিনিসগুলো তাও একটু দেখে নেবো, বেশি সময় কাটাবো না আমরা এখানে, আমরা অল্প সময়ের মধ্যে দেখে ফেলতে পারবো। সো পাশাপাশি অতিক্রমণ, সো ফার্স্ট অফ অল তোমাদের তিনটারই একটু ডায়াগ্রাম দেখা দেই। আমরা ফার্স্ট অফ অল পি পাই নিয়ে একটু কথা বলি। সো পি পাই কি, তোমার ধরো হচ্ছে পাশাপাশি অতিক্রমণ হবে। সো এখানে একটা পি অরবিটাল, এখানে একটা পি অরবিটাল, ঠিক আছে ভাইয়া? আমি এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এটাকে ধরো হচ্ছে এই কালার দিয়ে দেখালাম। এটা হচ্ছে তোমার দুইটা পি অরবিটালের মতো অতিক্রমণ হইতে পারে, এটা পি ওয়াই হইতে পারে পি জেড, আমরা জানি না এটা কি, ঠিক আছে? দুইটা পি অরবিটালের মধ্যে পাশাপাশি অতিক্রমণ, ঠিক আছে? এটা হতে পারে দুইটা পি অরবিটালের মধ্যে, এটাকে বলতেছি আমরা পি পি এর মধ্যে পাই বন্ধন, ঠিক আছে? সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি হতে পারে, পাই এবং পি পাই আর ডি পাই এর মধ্যে, সো একটা পি অরবিটাল থাকবে, তোমরা যেন পি এর শেপ হচ্ছে আমাদের ডাম্বেল শেপ বলি এটাকে আমরা। সো একটা পি অরবিটালের সাথে যদি তোমার একটা ডি অরবিটাল থাকে, ধরো ফর সাপোজ আমরা একটা ডি অরবিটাল আঁকি। সো ধরো হচ্ছে এটা আমাদের একটা ডি অরবিটাল, একটু সুন্দর করে আঁকি। সো এটা হচ্ছে আমাদের একটা ডি অরবিটাল, ঠিক আছে?
এই দুইটা ডি অরবিটালের মধ্যে ধরলাম এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। সো এই দুইটা ডি অরবিটাল, এই একটা পি অরবিটাল আর একটা ডি অরবিটাল, এই দুইটার মধ্যে ওভারল্যাপ করতে পারে। সো এটা পাশাপাশি ওভারল্যাপিং হবে, তুমি দেখো একটু তোমরা সবাই। সো এখানে এখানে আমি পি অরবিটালটা আঁকলাম, এরপর হচ্ছে আমি ডিটাকে আঁকি, ধরো ডিটাকে আঁকি, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে তার ওভারল্যাপ করছে। আর ডি এর আরেকটা লোককে আঁকতে হবে কারণ ডাবল ডাম্বেল শেপ। সো আরেকটা লোককে আমি এঁকে ফেললাম। আচ্ছা দেখো, তার একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে ওভারল্যাপ করে ফেলছে, এটা তার নির্দিষ্ট এরিয়া, ঠিক আছে? এই এরিয়ার ভিতরে তারা ওভারল্যাপ করছে। সো এটা হচ্ছে তোমার পি পাই ডি পাই ওভারল্যাপিং, রাইট? সবাই ক্লিয়ার, বুঝতে পারছি আমরা ওভারল্যাপের বিষয়টা? জি হ্যালো। ভাইয়া, জি ভাইয়া, জি বুঝতে ভাই। পারছি। আচ্ছা, আমরা যদি এখন ডিপাই একটা এক্সাম্পল দেখি, আমাদের হাতে বেশি সময় নাই, 2 মিনিটের মতো আছে। আচ্ছা, আমরা যদি ডিপাই একটা এক্সাম্পল দেখি, ধরো এটা হচ্ছে আমাদের একটা ডি অরবিটাল। সো আমরা ডি অরবিটাল আঁকতেছি, আরেকটা ডি অরবিটাল আমি একবারে এঁকে দিচ্ছি, ওভারল্যাপটা ডিরেক্ট। সো এই যে একটা রিজিয়নে ওভারল্যাপ, তারপরে আরেকটা রিজিয়নে ওভারল্যাপ, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার ডিপাই ওভারল্যাপ। সো আমরা কয়েকটা প্রবলেম সলভ করবো এটার মাধ্যমে, পি পাই ডিপাই, তবে বেশি পড়বো না আমরা, কারণ এই দুটা আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে নাই। বাট তাও দেখবো আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, যে আসলে দেখা যেত যে আমি যদি না পড়াতাম এই দুইটা, তোমরা ভাবতা যে শুধুমাত্র পি পাই এর মধ্যে, অর্থাৎ দুইটা পি এর মধ্যে শুধুমাত্র পাই বন্ড তৈরি হতে পারে। আবার অনেকে ভাবতা যে আসলে পি এর সাথে ডি এর তো হওয়া উচিত, বাট সেটা তোমাদের বইতে তো ক্লিয়ার করে লেখা নাই, আমি একটু আলাদা করে দেখাই দিলাম। এবং কয়েকটা প্রবলেম সলভ করবো আমরা আসলে পি পাই ডিপাই, জাস্ট তোমাদের কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করার জন্য। এখন তাহলে আজকে ক্লাস কন্টেন্ট এখানেই শেষ, আমরা তাহলে কোর্স